আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের ৩ নম্বর পার্ট। তো যারা প্রথম পার্ট এখনো দেখেননি তারা দেখে আসুন। তো চলুন আর বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সকাল 10টা। মেহেরিমানন খাবার টেবিলে খাবার পরিবেশন করে সবাইকে যেতে বললেন। মার্জিয়া রাইসাকে নিয়ে গেলেন খাবার টেবিলে। মাহাতাব নয়ন সকাল সকাল বেরিয়ে গেছেন অফিসে। বিয়ে নিয়ে ঝামেলার পর আর কিছু ভালো লাগছে না বিধায় অফিস গেলেন। অফিসে কয়দিন যাবে না বলে ঠিক করেছিলেন, এমনকি ম্যানেজারকে সব দেখাশোনার জন্য বলে রেখেছিলেন। হাসি হাসি মুখে খাবার বেড়ে দিয়ে রাইসার দিকে তাকিয়ে বললেন, দাঁড়িয়ে আছো কেন মা, বসো। রাইসা দুনামনা করে এক পায়ের উপর আরেক পা আঙ্গুল দিয়ে চেপে ধরেছে, কিছু বলছে না। এমন নীরবতা দেখে মার্জিয়া বলে উঠল, কি হলো ভাবি, বসছো না যে? মেহেরিমানন তড়িৎ বেগে প্রশ্ন ছুড়ে দিল, তুমি কি এসব খাবার খাও না, পছন্দ হয়নি? সঙ্গে সঙ্গে রাইসা মাথা তুলল, তারপর বলল, না না আম্মু, এমন নয়। মেহেরিমানন বলল, তাহলে কেমন? এসব না খেলে বলো, আমি তোমার জন্য অন্য কিছু ব্যবস্থা করি। রাইসার চক্ষু নিষ্পলক, এমন কথা যেন তার পৃথিবীতে অষ্টম আশ্চর্য থেকে কম কিছু নয়। টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখা মাছ মাংসের বাটিতে ভরা, যেখানে তার আপন বাড়িতে তার জন্য একটা ডিমও বরাদ্দ করা ছিল না। ভাগ্য হলে জুটতো, নয়তো তাও না। সেই দিন গরম ভাতে পানি ঢেলে লবণ দিয়ে খেতে হতো। অনেক সময় লবণও মুখের সামনে থেকে কেড়ে নেই, বলে তোর 2 দিনের পান্তার লবণ আমার এক পদের তরকারি হয়ে যাবে। পেটে ক্ষুধা থাকলে এমনি এমনি গিল। এসব ভাবতেই কণ্ঠনালী কেঁপে উঠল। নেভানো 2 অক্ষিযুগল সাগরের নেই ঢেউ খেলছে অশ্রুতে, যেন পাতা পড়লেই গড়িয়ে যাবে বিশাল সাগরের মাঝে। মাথা নিচু করে বলল, না না আমি খাচ্ছি। বলেই খাবারের প্লেট নিয়ে আলতো করে মেঝেতে বসে পড়ল। মেহেরিমানন নিজেও বসেছিল রাইসাকে বসতে বলে, নিজেও চেয়ারে বসতেই অবাক হলো, সামনে চেয়ারে ফাঁকা, কিন্তু রাইসা কোথায় গেল? মার্জিয়া খাবারে মনোযোগ দেয় খুব একটা গুরুত্ব করলো না, কিন্তু মায়ের কথা শুনে খাবারের হাত থামিয়ে চেয়ারে দেখলো, কিন্তু নেই। তারপর বলল, রাইসা কোথায় গেলে তুমি? রাইসা বলল, আমি এখানে আম্মু। আগ্রহ করে চারিদিকে তাকালো, কিন্তু পেল না। হঠাৎ করে একটা জলজন্ত মেয়ে কি করে উধাও হয়ে গেল। খোঁজার চেষ্টা করে 2 চোখ চালিয়ে গেল। তারপর বলল, ভাবি তুমি কোথায় গেলে, আমরা তো দেখতে পাচ্ছি না। বলে চেয়ার ছেড়ে উঠতেই অবাকের শীর্ষে তার ভাবনা, এ মা তুমি এখানে কি করছো? মার্জিয়ার কথায় মেহেরিমা এগিয়ে গিয়ে দেখতে পেল রাইসা মেঝেতে জড়সড় হয়ে বসে আছে, সামনেই তার খাবার প্লেট। তারপর বলল, তুমি নিচে বসেছো কেন? রাইসা বলল, আমি নিচে বসেই খাই আম্মু। মেহেরিমানন বলল, কি তুমি নিচে বসে খাও, কিন্তু কেন? মার্জিয়ার কথায় রাইসা ইতস্তত হয়ে বলল, আসলে আমার অভ্যাস হয়ে গিয়েছে তাই। মেহেরিমানন বলল, তুমি বাড়িতে নিচে বসে খেতে? মেহেরিমার চোখে সন্দেহজনক চাহনি। রাইসা বলল, জি, আমার নিচে বসে খেতে ভালো লাগে। মেহেরিমা ধমকে উঠলেন, তারপর বললেন, ওখান থেকে উঠো, চেয়ারে বসো। আর হ্যাঁ, বাবার বাড়িতে কি করেছো কি করনি এটা আমরা জানতে চাইবো না। এখন এটা তোমার স্বামীর বাড়ি, এখন তোমাকে মাটিতে বসে খেতে হবে কেন? স্বামীর বাড়ি কথাটা শুনে বুকে ধক করে উঠল। কোথায় সেই স্বামী, যাকে বিয়ে করেছে কাল রাতে, না দেখে যার নামে কবুল পড়েছে, এক জীবন লিখে দিয়েছে যার নামে, সেই তো তাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেছে। সত্যিই কি অভাগা, বিয়ের পর স্বামীর মুখ দর্শন পর্যন্ত হলো না। এতে অবশ্য খুশিও হয়েছে, বোনের হবু বরকে বিয়ে করা, এটা তো ইতস্তত লাগবেই। এই জায়গায় সানজিদা থাকতো এটা ভেবেই কেমন লজ্জায় আড়ষ্ট হয়ে পড়েছে। আর এদিকে দুপুরের রাস্তাটা যেন একটু ক্লান্ত আর নিস্তব্ধ হয়ে পড়ে। মাথার উপর খাড়া রোদ, পিচ ঢালা রাস্তা থেকে গরমের তাপ উঠে আসে। দূরে তাকালে বাতাসের ঝাপটায় গরমে কাঁপতে থাকা এক ধরনের ঝাপসা দৃশ্য চোখে পড়ে। গাছের ছায়াগুলো ছোট হয়ে ফুটপাতে লেগে থাকে। পথচারীরা যতটা সম্ভব ছায়া ধরেই হাঁটে। রিক্সাওয়ালার গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে ধীরে ধীরে চলে। কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। দোকানপাটের সামনে আধা খোলা শাটার, চায়ের দোকানে ভিড় কম, কেবল 2-1 বসে অলসভাবে চা চুমুক দিচ্ছে। হর্নের শব্দ কম, শহরের চেনা কোলাহলেও যেন দুপুরে একটু থেমে যায়। কখনো হঠাৎ কোনো বাস বা ট্রাক এলে ধুলো উড়ে চারপাশে ঢেকে ফেলে, তারপর আবার সেই নীরব গরম। দুপুরের রাস্তার মানে ব্যস্ততার মাঝখানে একটুখানি অবসাদ, যেখানে সবাই যেন ছায়া আর শান্তি খুঁজে বেড়ায়। তপ্ত রোদ মাথার উপর ছাপিয়ে একটা ক্যাফেতে ঢুকলো 3 যুবক। দুপুর দুটো ভার্সিটি শেষ করে 3 যুবকের গন্তব্য কিছু খাওয়া। সেই সকালে একটু নাস্তা করে বেরিয়েছে, এখনো মুখে কিছু পড়েনি। জাহিদ চেঁচিয়ে বলল, ভাই আমার ফোনটা অন্তত অন করতে দে, আমার চিন্তায় তোর বোন যদি হার্ট অ্যাটাক করে নিজেকে ক্ষমা করতে পারবি তুই? ফাহিমেরও একই অবস্থা, নিজের সাথে সাথে বেচারা দুটোর ফোনও অফ করে ড্রয়ারে রেখে লক করে দিয়েছে, আর চাবি পকেটে নিয়ে আছে। পকেটে হাত দিয়ে যে চাবিটা নিবে তারও কোনো উপায় নেই। দুইজনের ফোন নিয়েছে, তবে ফাহিমের চেয়ে জাহিদের একটু বেশি কষ্ট হচ্ছে, কারণ বেচারা প্রেম করে কিনা, প্রেমিকের সাথে কথা বলার তৃষ্ণায় যেন বুকটা হাহাকার করছে। এইরকম পাষাণ্ড মানুষ আগে দেখেনি। কত হতে পায়ে ধরেছে 5 মিনিটের জন্য ফোনটা খুলতে দিতে, প্রেমিকাকে জানিয়ে দেবে সে এখন ব্যস্ত আছে অথবা ফোন নষ্ট হয়ে গেছে, যাতে ভুল না বুঝে।
কিন্তু মহারাজ বলে কথা, নাম যেমন তেজ কামেও তেমন তেজ বহুগুণ বেশি। জাহিদ অসহায় দৃষ্টি ফেলে চেয়ে বলল, ভাই তোর নামটা তেজ কে রেখেছিল রে? তোর তেজের কারণে প্রতিনিয়ত আমরা জ্বলতে থাকি। সূর্যেরও এত তেজ নেই, শীতের দিকে তোর তেজ দিয়ে দেশটাকে একটুখানি বাঁচিয়ে রাখিস। শীতের কারণে যে হারে মানুষ মরে যায়, অন্তত মানুষ বাঁচানোর জন্য কাজে লাগলো তোর তেজ। এতে তোরও নেকি হয়ে যাবে। সে একই দৃষ্টিতে চোখ দিয়ে যেন আস্ত একটা জাহিদকে গিলে খাবে তেজ। জাহিদ ভয়ে ভয়ে বলল, দেখ এভাবে তাকাবি না, আমার ভয় লাগে, কিন্তু নিজের জন্য নয়, তোর বোনের জন্য। বেচারা বিয়ের আগে বিধবা হলে সাদা সাইডে থাকবে, সেটা তুই দর্শন করবি। এরকম ফাজলামি তেজের বিরক্তি চলে এলো, রেগে বলল, চুপ করবি। লম্বা ধমকে ফাহিম কাচুমাচু হয়ে বলল, তুই এভাবে বলছিস কেন? দেখ না বেচারা প্রেমিকের হৃদয় এতে আঘাতপ্রাপ্ত হচ্ছে, করতে দে না একটা ফোন। বেশ আর বলতে পারলো না, এর আগে তেজের ধারালো হুঙ্কার ছুড়ল, আর একটা কথা বললে তোদের একলাথি দিয়ে রেস্টুরেন্টের বাইরে ফেলে আসবো। তেজের চিৎকারে কেঁপে বসে থাকা আশেপাশের লোকগুলো কেমন অবাক হয়ে আছে, ভেবে পাচ্ছে না এটা কি কোনো বড়সড় মাফিয়া নাকি। কিছুক্ষণ নিস্তব্ধতা চলল, চোখের সামনে মুরগ পোলাও দেখে ফাহিম কারো দিকে তাকালো না, গপ গপ করে খেতে লাগলো। ফাহিমের এমন খাওয়া দেখে তেজ ভ্রু উচালো। জাহিদ চোখ ছোট করে বলল, তুই হাত ধুয়েছিস? ফাহিম মুখে খাবার তুলতে তুলতে হাত থেমে গেল। আসলে সে হাত ধুয়েছে কিনা তার নিজেরই মনে নেই। পেটের জ্বালায় সামনে খাবার দেখতে পেয়ে খেতে শুরু করেছে। অনিশ্চয় কিছু ভাবার সময় নেই, কিন্তু এদের সামনে তো বলা যাবে না। কনফিডেন্স নিয়ে বলল, দেখো হাত ধুতেই হবে এমন না, আমি এমন কিছু করিনি যে হাত ধোয়া আবশ্যক, বুঝলি? মাথায় মুছলেই হয়ে যায়। একটা কথাই আছে জানিস না, আমার দাদি বলতো, দাদা শালা কলার পাতা কাটতে গিয়েছে, তুই মাটিতেই ভাত দে। এর থেকে কি বুঝতে পারলি? ক্ষুধার চেয়ে বড় কিছু নেই। বলেই পূর্বের নেই খেতে শুরু করলো। জাহিদ হু হু করে হেসে উঠতেই তেজের দিকে নজর গেল, মুহূর্তেই মুখ বন্ধ করলো, সাথে হাসির আওয়াজও থেমে গেল। খাওয়ার মাঝে হঠাৎ সামনে একটা মেয়ের দিকে নজর গেল, ফাহিমের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ভ্রুকুটাতেই মেয়েটির ইতস্তত হয়ে আসে, পাশে তাকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। জাহিদ দাঁত কেলিয়ে বলল, কি দেখছিস? ফাহিম লাজুক হওয়ার ভান করে বলল, দেখ মেয়েটা আমাকে মনে হয় পছন্দ করেছে, আমার দিকে তাকিয়ে কেমন করে হাসছে আর লজ্জা পাচ্ছে। মুহূর্তেই ফাহিমের সমস্ত চিন্তা ভাবনার মাথায় বাড়ি মেরে জাহিদ বলল, মেয়েটা তোকে পছন্দ করেছে? আজকাল তুইও মেয়েদের পছন্দের লিস্টে জায়গা পাচ্ছিস? এই শালা, তুই যে হারে খাচ্ছিস তোর গালে পোলাও লুকোচুরি করছে, আর মেয়েটা সেটাই দেখে হাসছে, হাদারাম কোথাকার। বলে কিনা ওর প্রেমে পড়েছে। ফাহিমের চেহারা দেখার মতো ছিল, বেচারা তাড়াহুড়ো করে খিদের জ্বালায় রাক্ষসের মতো খেতেই এমন কাণ্ড, লজ্জায় মুখটা জ্বলে যাচ্ছে মেয়েদের মতো। এদিকে খাওয়া শেষ হতেই বিল দিয়ে বেরিয়ে আসলো তিন বন্ধু। গাড়িতে উঠে বসতেই গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে যাত্রা শুরু করলো। তেজ তোর কি হয়েছে রে? কিছু বললি না যে? হুট করে ভোরে এভাবেই আসলি কেন? তোর তো গ্রামে যাওয়ার কথা ছিল, আন্টি ফোন করলো, তুই তো আমাদের সামনেই চলে গেলি, আবার সকাল না হতেই চলে আসলি, আবার নিজের সাথে আমাদেরও ফোন বন্ধ রেখেছিস। আঙ্কেলের সাথে কোনো ঝামেলা হয়েছে? আমরা কথা বলে দেখবো। ফাহিমের কথায় মনে পড়লো রাতের কথা, তার মা তাকে কত কি বলে গ্রামে নিয়ে যাওয়ার জন্য জোর করেছে, বেরিয়ে আসতে চাইলে নিজের মা মরা দিব্যি দিয়েছে। তেজও কিছু বলতে পারেনি, নিজের বাড়ি হলে ভাঙচুর করে শেষ করে দিত। গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে যে মেহেরিমা নেওয়ানো মাহতাব নয়ন ছেলের বিয়ের জন্য জাল ফেলে রেখেছে, তেজ জানতো না। তাহলে এমন জালে ফাঁসতে নিজে থেকে আগে এগিয়ে যেত না? এমন পরিস্থিতিতে জোর করে বিয়ে হলো যখন জানতে পারে সেই মেয়ে পালিয়ে গেছে, তার জায়গায় ছোট বোনের সাথে বিয়ে হলো, তখন মেজাজ আরো তুঙ্গে। সে কি খেলার পুতুল নাকি? একটা হচ্ছে না বলে আরেকটা নিচ্ছে। সেই মুহূর্তে বেরিয়ে গেছে, আর যোগাযোগ করতে না পেরে ফোনও অফ করে রেখেছে। তার উপর ফাহিমের এমন কথা শুনে চোয়াল শক্ত হয়ে এলো, রক্তচক্ষু তাকাতেই দুজন দমে গেল। তবে একেবারে শান্ত হতে পারলো না। মিনমিনে স্বরে বলে উঠল জাহিদ, আরে কি সমস্যা? না বললে কিভাবে সমাধান হবে বল? তুই কিছু বলছিস না কেন? জোরে একটা ব্রেক কষতেই দুইজনের সিট থেকে হেলে সামনের দিকে ঝুঁকে গেল। আর একটু হলে দুজনের দম বেরিয়ে যেত। ভাগ্যিস কপাল ভালো যে দুইজনেই পেছনের সিটে বসেছে, নয়তো আজ তেজের হাতে ওদের জীবনের তেজ নিভে যেত। মুখে মুখে বিড়বিড় করে বলল, এই তেজপাতাকে যেদিন সুযোগ পাবো সেই দিন ব্লেন্ডারে একেবারে সর্বোচ্চ স্পিডে ব্লেন্ড করব। শালা থুক্কু সম্বন্ধে আমাদের জীবনটাই তেজপাতা করে দিল। ফাহিম মাথায় হাত বুলিয়ে দিল জাহিদের, ওর অবস্থা ভেবেই হাসি পাচ্ছে। মুখ চেপে বলল, দুঃখ পাস না দোস্ত, ওর সাথেই তোকে চলাফেরা করতে হবে। তেজপাতার বনের উপর যখন ফিদা হয়েছিস, তখন তো সারা জীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত ওকে সহ্য করতে হবে। তোর জন্য দোয়া রইল যেন ভালোভাবে আগামী দিন চলতে পারিস, তেজপাতার সাথে দারুচিনি হয়ে যা। তোরা দুইটা যদি এমন মুহূর্তে মুখ বন্ধ না করিস, গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিব। মেয়েদের মতো গুজুর গুজুর ফুসুর ফুসুর করবি না আমার সামনে। ফাহিম বলল, আরে আমাদের কথা। তেজ বলল, এক ঘুষিতে তোদের মুখের নকশা যদি পাল্টাতে চাস, শেষবারের মতো বলছি চুপ থাক। ভয়ে ভয়ে দুজনে চুপ মেরে গেল। আর এদিকে 10টা বাজতে মার্জিয়া রেডি হয়েছে। আজ তার ভার্সিটি আছে, আর সেখানে গেলেই বুঝতে পারা যাবে তার ভাই কোথায় আছে। কারণ তেজের বন্ধু জাহিদের সাথে তার প্রেম ঘটিত জটিল সম্পর্ক। কিন্তু প্রশ্ন হলো, তিন বন্ধুর ওই ফোন অফ, তাহলে খুঁজে বের করবে কি করে? যদি তারা ভার্সিটিতেও না আসে তখন?
ভাবতে ভাবতে কেমন মাথা ধরে এলো। তখন এক কাপ চা সামনে ধরলো রাইসা, আলতো করে জিজ্ঞেস করলো, আপু চা খেয়ে নিন। মার্জিয়া বলল, ভাবি তুমি কেন চা করতে গেলে? রাইসা মাথা নত করে বলল, কেন আপু, আমার হাতের চা খারাপ হয়? মার্জিয়া তৎক্ষণাৎ বলল, আরে কি বলছো ভাবি, তুমি জানো তোমার হাতের চা যে একবার খাবে সে তোমার চায়ের প্রেমে পড়তে বাধ্য, সাথে আজ তো তুমি তারও প্রেমে পড়বে। তুমি কিন্তু সবাইকে চা করে খাওয়াবে না, এসে আমার ভাইয়ের ভাগ অন্য কেউ বসাতে চাইবে। রাইসা এবার একটু লজ্জা পেল। যদিও রাইসা সত্যি অসাধারণ রান্না করে, সৎমায়ের ঘরে সেই ছোট থেকেই রান্না করতে করতে রান্নার হাত পাকা হয়ে গেছে। রইল বাকি ঘরের কাজ, সে সবকিছুতেই পটু। শুধুমাত্র চঞ্চল নয়, এটুকু বয়সে কোনো বয়স্ক মানুষের মতো মুখ মলিন করে থাকে। চেহারায় হাস্যোজ্জ্বল কোনো ছাপ নেই, কেবল যেন পুরোটাই হাহাকারে ভরা। পুরো দেহ যেন নিভে যাওয়া প্রদীপের শিখা। মার্জিয়া চা শেষ করে যেতে যেতে বলল, ভাবি আমি ভার্সিটি যাচ্ছি, তুমি বাড়িতে ভালোভাবে থেকো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এদিকে রাইসা যখন রুমের দিকে যাচ্ছিল, মেহেরিমা নয়ন সোফায় ডেকে নিজের পাশে বসালেন। মেয়েটা কাচুমাচু হয়ে বসেছে, দুই হাত কুলের ওপর রেখে এক হাত দিয়ে আরেক হাত খুঁটিয়ে যাচ্ছে। মস্তিষ্ক তার সর্বদা নিচু, এটাকে ভদ্রতা বা ভয় দুটোই বলা চলে। মেহেরিমা নয়ন রাইসার কুলের ওপর থেকে দুইটা হাত নিজের কাছে নিয়ে এলো, তারপর নিজের দিকে ঘুরিয়ে শান্তস্বরে বলল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? রাইসা কিছু বলার মতো পরিস্থিতিতে নেই, তার সত্যিই ভয় ভয় লাগছে। মেহেরিমা নয়ন মুচকি হাসি ঠুটে ঝুলিয়ে বলল, মাকে কেউ ভয় পায়? তড়িৎ বেগে নেত্রযুগল শাশুড়ির দিকে করলেন, পুরো মুখটা যেন আপন মায়ের মতো মায়া লাগছে। কাপা কাপা স্বরে বলল, আমি কি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? বলতে দেরি হলেও মেহেরিমা নয়নের এক সেকেন্ডও লাগলো না রাইসাকে নিজের বুকে জড়িয়ে ধরতে। তার সৎমাকেও বলেছিল একটিবার জড়িয়ে ধরবে, কিন্তু দূরছাই করে ঠেলে দিয়েছে দরজার চৌকাঠ থেকে। এ কেমন অদ্ভুত অনুভূতির সম্মুখীন রাইসা। রাইসার চোখ থেকে ছলছল করে গড়িয়ে পড়লো কিছু হারিয়ে যাওয়া অনুভূতি ফিরে পাওয়ার জন্য। মেহেরিমা নয়নের গায়ের গন্ধটা যেন তার অতীব কাছে মনে হলো। এই সুবাসে সে নিজের মাকে পেল। মেহেরিমা নয়ন রাইসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার কি মন খারাপ করছে মায়ের জন্য? উত্তরে রাইসা হ্যাঁসূচক ইঙ্গিত দিল। বুকে চাপড়ে ধরে কবুতরের ছানার মতো লুকিয়ে রইল রাইসা। এই প্রশান্তি যেন শেষ হবার নয়। মেহেরিমা নিজেও আরেকটি মেয়ের মা হলেন, পুত্রবধূ কি মা হতে পারে না? অবশ্যই পারে। নিজের হাতে গড়ে নিলে রাস্তার সাদা পাথরকেও কোটি টাকার হিরে মনে হবে। এতে সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির উপরে, সে কিভাবে যত্ন করে আগলে নিচ্ছে আর কে অবহেলা করে ছুঁড়ে ফেলছে। বিকেলের দিকে সোফায় বসে আছে মার্জিয়া আর রাইসা। মার্জিয়া অনেক চেষ্টা করেও অন্য ডিপার্টমেন্ট থেকে কোনো খোঁজখবর পায়নি তেজের। পাবে কি করে? সে নিজ থেকে ধরা না দিলে তাকে খুঁজে বের করা অতীব সহজ নয়। মেহেরিমা নয়ন তেলের বোতল এনে সোফায় বসলেন। অর্গানিক হেয়ার কেয়ার, মার্জিয়াকে তিনি সর্বদা চুলে তেল লাগিয়ে দেয়। মার্জিয়া তেল দেখলেই নাক ছিটকায়, অথচ রাইসা যে কিনা মাসে একবার সুযোগ পেত চুলে তেল দেওয়ার, তাও নাবিলা বেগম মেপে দিতেন, যা দিত ওই দিয়েই হলে হতো, না হলে পানি মিশিয়ে দিতে বলতো। এমন নিচু তার বেতবাক্য ছিল, কি আর করার। তেল না দেওয়ায় মাথা ব্যথা প্রচন্ড প্রকারে বেড়ে যায়। এদিকে কত যত্ন সহকারে মার্জিয়ার মাথায় তেল দিচ্ছেন মেহেরিমা নয়ন। ভাবনার মাঝে ছেদ ঘটল মেহেরিমা নয়নের কথায়, এসো তোমাকেও তেল দিয়ে দেই, এই তেল দিয়ে দিলে চুল বড় হবে। রাইসা যেন কল্পনার জগৎ উড়ে বেড়াচ্ছে এই কথা শুনেই। তারপর বলল, কি হলো, তোমার মাথা শ্যাম্পু করা নেই? হক চুকিয়ে উত্তর করলো, জি। সেই সানজিদার বিয়ের উপলক্ষে রাইসার মাথায় শ্যাম্পু করেছিল। রাইসাকে কাছে বসিয়ে যখন ওড়না মাথা থেকে নামাতে বললেন, রাইসা তখন মাথার ওড়না নামিয়ে কাঁধে করে রাখা লম্বা হাত খোপা খুলে দিল। মুহূর্তে পৃষ্ঠদেশে গড়িয়ে পড়ল তার কেশ। তবে সোফাতে পরেও চুলটা জট লেগে আছেন, কারণ সম্পূর্ণ চুল মুক্তি পায়নি বন্ধন থেকে। মেহেরিমা নয়ন পিঠের চুল আলতো করে হাত উঁচু করতেই গড়িয়ে পড়ল ফ্লোরে। স্তব্ধ হয়ে বলে উঠল, এ কি? রাইসা ভয় পেয়ে চটজলদি উঠে দাঁড়াতেই সমস্ত কেশ যেন সমানভাবে ছড়িয়ে রইল পায়ের পাতার কিছু উপর পর্যন্ত। তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেললেন মেহেরিমা নয়ন। ভয়ে রাইসা কাপা কাপা স্বরে বলল, আম্মু কি হলো আপনার? মার্জিয়াও দ্রুত মায়ের কাছে এসে বসলো। তারপর বলল, আম্মু চোখ খুলো। ধাক্কাধাক্কি করেও যখন লাভ হলো না, তখন রাইসা টেবিল থেকে এক গ্লাস পানি এনে দিল মার্জিয়াকে। মার্জিয়া চোখে মুখে পানির ছিটা দিতেই তরাক বেগে চোখ খুললেন। সামনে এলোমেলো চুল রাইসার চোখে মুখে পড়ে আছে, আর রাইসা মেহেরিমা নয়নের দিকে ঝুঁকে দাঁড়িয়েছে। তখনই আবার রাইসার পানে ভালো করে দৃষ্টি দিয়ে ফের জ্ঞান হারালেন তিনি। দুইবার জ্ঞান হারিয়ে ফেলার পর রাইসা আর মার্জিয়া দুজনেই ভালো করে সোফায় শুয়ে দিয়েছে। রাইসা রান্নাঘর থেকে সরিষার তেল এনে হাতে পায়ে মালিশ করে দিল। এত কিছুর মাঝে মার্জিয়া মাত্র লক্ষ্য করলো রাইসার চুলের দিকে। তার মাথা চক্কর দেওয়ার মতো পরিস্থিতি। সেও যে অজ্ঞান হয়নি এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। মার্জিয়া অবাক সুরে বলল, তোমার চুল এত বড় কিভাবে করলে ভাবি? রাইসা থতবত খেয়ে গেল। এ কেমন কথা? চুলের সাথে যুদ্ধ করে চুল বড় করেছে নাকি? এমনি সৎমায়ের কথা শুনে প্রায় এক হাত চুল কেটেছিল 2 মাস মতো হবে, এতেই চুল আবারও এক হাতের চেয়েও বড় হয়ে গেছে। আর এদিকে মার্জিয়াকে তার মা কত কিছু মাখিয়ে দেয়, অথচ তার মনে হয় এই 1 ইঞ্চি পরিমাণ চুল লম্বা হয়নি। সব পরিশ্রম বৃথা। যদিও কমর সমান চুল আছে মার্জিয়ার, তবুও তার শখ মায়ের মতো চুল যেন লম্বা হয়। মেহেরিমা নয়নের মায়ের মাথায় ছিল এমন চুলের রাজত্ব। রাইসার মাথায় এমন একই চুল দেখতে পেয়ে কিছুটা বিস্ময়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। তার মা আর পৃথিবীতে বেঁচে নেই। তারপর বলল,
এমনি হয়েছে আপু। মার্জিয়া বলল, মাশাআল্লাহ, আমার ভাবি সব দিক থেকে 100-তে 100, একদম খায়রুন লোকেশ ভাবি। রাইসা একটু ইতস্তত হলো। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। তো নতুন গল্পটি কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। তো সবাই অবশ্যই আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।